এই শিক্ষার্থীদেরকে যে যা খুশি তা করবে। এই হাসিনা প্রথম পালিয়ে যাওয়ার পরে করলো কি, আর্মি দিয়ে কু করার চেষ্টা করলো। বড় বড় আর্মিদেরকে সরিয়ে দেওয়া হলো, যারা উচ্চ লেভেলের সেনাবাহিনীর লোক আছেন। তারপর করলো কি, তারপর বিচারিক কু করার চেষ্টা করলো। সেই ওই যে ওবায়দুল হাসান, তারপর এনায়েতুর রহিম, এই ধরনের আপিলের ডিভিশনের বিচারপতিদেরকে দিয়ে একটা রুল জারি করার চেষ্টা করলো, সেখানেও ব্যর্থ হলো। তারপর চেষ্টা করলো যে 15ই আগস্টে বিশাল লোকজনের সমাবেশ ঘটাবে, কিন্তু কেউই এলো না। এখন এই আজকে এই আনসার বিডিবি, এবং আপনারা দেখবেন যে কি ষড়যন্ত্র হচ্ছে। এই আনসার বিডিবিকে দফায় দফায় ওদের সঙ্গে বৈঠক করা হলো, ওদের সব দাবি দেওয়া মেনে নেওয়া হলো, ওরা সচিবালয়ে ঘেরাও করে রাখলো, কেউ কিচ্ছু বললো না। এবং এই আমাদের সরকার, ইউনূস সরকার, আমরা সবাই বলি যে ইউনূস সরকার আমাদের সরকার, ইউনূস সরকার ছাত্র জনতার আন্দোলনের ফসল। কিন্তু ভাই, এত সহজ সরল হলে কি সরকার চালাবেন কিভাবে? কাপড় পরে যারা সরকারের বিরুদ্ধে ঘেরাও কর্মসূচি দিয়েছে তাদের সবাইকে চিহ্নিত করে মিউটিনিয়ার হিসেবে বিচারের মুখোমুখি করতে হবে, এবং জরুরি ভিত্তিতে। তারা জানতো ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই সিচুয়েশনটাকে বিব্রত করা রাষ্ট্রকে এবং সরকারকে করবার জন্য তারা বেছে নিয়েছে। মনে রাখবেন, যদি আনসারের বিষয়টা আপনারা ডিসাইসিভলি ডিল না করেন, কদিন পর দেখবেন যে পুলিশ কাপড় পরে রাস্তায় মিছিল করতে আসতেছে, কদিন পরে দেখবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা কাপড় পরে মিছিল করে আসতেছে, কদিন পরে দেখবেন যে র্যাবের সদস্যরা সশস্ত্র কাপড় পরে মিছিল করতে আসতেছে, এপিবিএন এর সদস্যরা আসবে, সোয়াত আসবে, সিআরটি আসবে, সবাই আসবে, এবং সবাই অস্ত্র নিয়ে বের হবে। কদিন পরে দেখবেন দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে যদি আপনারা এগুলো হ্যান্ডেল করতে না পারেন। হাসনাত আব্দুল্লাহ সহ 4 থেকে 5 জনের অবস্থা ক্রিটিক্যাল, এবং অনেকেরই মেজর ইনজুরি হয়েছে, ফ্র্যাকচার হয়েছে, এবং মাথায় আঘাত পেয়েছে অনেক শিক্ষার্থী। আনসার সদস্যের নামে, তাদের দাবি দাওয়া পূরণের নামে দেশে একটা অস্থিতিশীল এবং অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা হবে, এটা আমরা বুঝতে পারছিলাম। স্পেসিফিকলি যদি বলি, সরকার গঠন মানে ডক্টর ইউনূসের সরকার গঠন করার 3-4 দিনের মধ্যেই তারা ধাপে ধাপে রাস্তায় নেমে নানা ঝামেলা শুরু করেছিলেন। সেই ঝামেলা যে একটা পর্যায়ে এখানে আসবে আমরা বুঝতে পারছিলাম, এবং গতকাল সারাদিন এবং বিশেষ করে রাত পর্যন্ত যা গড়ালো তাতে এটা খুব স্পষ্ট একটা বাজে ধরনের সংকট তৈরির চেষ্টা ছিল। সফল হয়নি সেটা শেষ পর্যন্ত। কিন্তু যেভাবে যেভাবে এটা হলো, যেভাবে আমরা ম্যানেজ করলাম, এভাবে ম্যানেজ করায় আমি কিছু আশঙ্কা দেখি। গতকাল সচিবালয় ঘেরাও করেছিল আনসার বাহিনী, প্রিয় দর্শক শ্রোতা, তাদের দাবি নিয়ে। এটা আমরা সকলে দেখেছি, কিন্তু এক পর্যায়ে কিন্তু সংঘর্ষ সৃষ্টি হয় শিক্ষার্থীদের সাথে আনসার বাহিনীর। এক পর্যায়ে কিন্তু শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে আনসার বাহিনী পালাতে বাধ্য হয়। প্রথমে কিন্তু আনসার বাহিনী শিক্ষার্থীদের উপরে চড়াও হয় এবং তাদের উপরে হামলা করে এবং গুলি পর্যন্ত করে। এখানে কিন্তু অনেকে আহত হয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুতর আহত হয়েছে হাসনাত আব্দুল্লাহ, একজন মানে টপ লেভেলের একজন সমন্বয়ক, যিনি সবসময় সমালোচনা করেই আসছে। তিনি কিন্তু অবশেষে গতকালকে আহত হয়েছে এবং এখনও হাসপাতালে ভর্তি আছে, এবং তাকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা খুবই অবনতি, মানে খুবই ভয়াবহ। এখন এই আনসার বাহিনী যে কাজটা করলো, প্রিয় দর্শক শ্রোতা, এটা কি আনসারের বুদ্ধি, নাকি এর পিছনে অন্য কেউ চাবি দিয়ে একটু কলকবজা লড়াচ্ছে? ভাই বলেন তো, আনসার বাহিনী নিজেই কি কাজটা করছে, নাকি ভাই অন্য কোনো গ্রুপ তাদের পিছন থেকে একটু চাবি দিয়ে ঘুরাইয়া দিচ্ছে যে তোরা এইগুলো কর? বর্তমান সরকার ডক্টর ইউনূসকে একটু অশান্তির মধ্যে ফেল, তিনি যেন ক্ষমতার চেয়ার আর থাকতে না পারে, তিনি যেন ক্ষমতার চেয়ার থেকে নাইমা যায়, এমন কি কোনো রকমের আভাস খুঁজে পাচ্ছেন ভাই? অবশ্যই এরকমই ঘটনা ঘটছে ভাই। বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে, তাই সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন। ভিডিওর শুরু থেকেও একটি মূল ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন, সেই ভিডিওগুলো যদি সম্পূর্ণ আপনারা দেখেন বা তাদের কথাগুলো শোনেন, তাহলেই বুঝতে পারবেন যে গতকাল আনসার বাহিনীর পিছনে আসলে কারা চাবি দিয়েছিল। হ্যাঁ, কেনই বা আনসার বাহিনী শিক্ষার্থীদের উপরে হামলা করলো? তো চলুন আর ব্যাক না করে সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই। এক এক করে ভিডিওগুলো চলুন আমরা দেখে আসি। এই হাসিনা যদি আপনারা মনে করেন যে ভারতে গিয়ে শুধু তাহাজ্জুদের নামাজ পড়বে আর চুপচাপ বসে তার অতীতের পাপের জন্য, তার কৃতকর্মের জন্য অনুশোচনা করবে, সেটা ভুল। এই হাসিনা কিন্তু অনবরত মোবাইল ফোনে, ইন্টারনেটের মাধ্যমে হাসিনা এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। এটা কিন্তু আমাদের সরকার, আমাদের এই ইউনূস সরকার এটা কতটুকু উপলব্ধি করতে পেরেছে সে ব্যাপারে কিন্তু আমি ঠিক নিশ্চিত নই, কিন্তু এই হাসিনা ক্রমাগত ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকে আপনারা দেখলেন যে কিভাবে এই আনসারদেরকে লেলিয়ে দিয়ে সাধারণ ছাত্রদেরকে কিভাবে আহত করা হলো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অন্তত 100-রও বেশি আহত শিক্ষার্থী। মাত্র 2 সপ্তাহ আগে হাজার হাজার শিক্ষার্থী মারা গেল, তারপর হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেল। 2 সপ্তাহ হয় নাই, আবার আজকে প্রায় 100-রও বেশি শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কাতরাচ্ছে। তার মানে এই শিক্ষার্থীদের জীবনে কোনো মূল্য নাই, এই শিক্ষার্থীদেরকে যে যা খুশি তা করবে। এই হাসিনা প্রথম পালিয়ে যাওয়ার পরে করলো কি, আর্মি দিয়ে কু করার চেষ্টা করলো, বড় বড় আর্মিদেরকে সরিয়ে দেওয়া হলো, যারা উচ্চ লেভেলের সেনাবাহিনীর লোক আছেন। তারপর করলো কি, তারপর বিচারিক করার চেষ্টা করলো। সেই ওই যে ওবায়দুল হাসান, তারপর এনায়েতুর রহিম, এই ধরনের আপিলের ডিভিশনের বিচারপতিদেরকে দিয়ে একটা রুল জারি করার চেষ্টা করলো, সেখানেও ব্যর্থ হলো। তারপর চেষ্টা করলো যে 15ই আগস্টে বিশাল লোকজনের সমাবেশ ঘটাবে, কিন্তু কেউই এলো না।
এখন এই আজকে এই আনসার বিডিবি, এবং আপনারা দেখবেন যে কি ষড়যন্ত্র হচ্ছে। এই আনসার বিডিবিকে দফায় দফায় ওদের সঙ্গে বৈঠক করা হলো, ওদের সব দাবি দেওয়া মেনে নেওয়া হলো, ওরা সচিবালয় ঘেরাও করে রাখলো, কেউ কিচ্ছু বললো না। এবং এই আমাদের সরকার, ইউনূস সরকার, আমরা সবাই বলি যে ইউনূস সরকার আমাদের সরকার, ইউনূস সরকার ছাত্র জনতার আন্দোলনের ফসল। কিন্তু ভাই, এত সহজ সরল হলে কি সরকার চালাবেন কিভাবে? 4-5 দিন আগে 200-300 শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে বলল এসএসসি পরীক্ষা বাতিল করতে হবে, বাতিল করে দিলেন। এটা কোনো কথা? ওই পথ দেখিয়ে কিন্তু আজকে এই আনসার সদস্যরা সচিবালয়ে ঘেরাও করে রেখেছে 12-13 ঘন্টার উপরে, কাউকে ঢুকতেও দেয় না, কাউকে বেরোতেও দেয় না। আর ইউনূস সরকার গণতান্ত্রিক সরকার বলে তারা চুপ করে বসে আছে। আমি যদি আজকে ইংল্যান্ডের পার্লামেন্ট ভবনে জোর করে ঢুকতে চাই, আমাকে তো তারা গ্রেফতার করবে। এটা তো বুঝবে না যে যে এই এই ছেলেটা ঢুকতে চায় পার্লামেন্টে, এটা ওর গণতান্ত্রিক অধিকার না, আমাকে গ্রেফতার করবে। আমি যদি ওয়ার্ল্ড টপ কি ঢুকতে চাই, আমাকে শুট করবে। তো এই কয়েক হাজার আনসার যাদের হাতে অস্ত্র আছে, তারা সকাল থেকে সচিবালয়ে ঘেরাও করে বসে আছে, আপনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এটা কোন ধরনের কথা আপনি আমাকে বলেন তো? এত এত ভালো কিন্তু ভালো না। দেখেন, এই আনসার বাহিনীতে গত 16 বছরে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তারা সবাই কিন্তু কট্টর আওয়ামী পরিবারের এবং ছাত্রলীগের সাবেক নেতা। এবং এই গোয়েন্দা বাহিনীগুলোর নিয়োগ প্রক্রিয়া কম বেশি কিন্তু রাজনীতিকরণ করা হয়েছে। এবং এই আনসার বাহিনীতে চাকরি স্থায়ীকরণের দাবিতে এরা এমন সময় রাস্তায় নামছে যখন এই সরকার মাত্র 15-20 দিনের ক্ষমতায়, এবং দেশ একটা কঠিন বন্যার ভিতরে যাচ্ছে, এবং অলরেডি হসপিটালে প্রচুর লোকজন আহত আছে। এবং 22 তারিখ রাতে আপনার তারা বিমানবন্দর এলাকা তারা তারা দখল করে রাখে। এবং 23 তারিখে যখন জনগণ টিএসসিতে ত্রাণ দিতে যাচ্ছিল, তখন তারা সেই রোড বন্ধ করে দেয়। এবং তারা 24 তারিখে ইন্টারকন্টিনেন্টাল থেকে শাহবাগে বিচ্ছিন্নভাবে ছিল। এবং শেষমেশ তারা এই 25 তারিখে সচিবালয় ঘেরাও করার মতো দুঃসাহস দেখিয়েছে। এর আগের দিন তারা মিন্টু রোডে ছিল। এবং এরা সবাই কিন্তু ছাত্রলীগ, এই ছেলেগুলো সব ছাত্রলীগ, এবং এরা আনসারের ড্রেস পরা ছিল। আপনি যদি দেখেন এদের ড্রেসগুলা, সবার ড্রেস একদম পরিপাটি, সবার ড্রেস একদম পরিপাটি, একদম নিউ। আপনাদের খেয়াল আছে মেজর জেনারেল আমিনুল হক, যে হচ্ছে শরীয়তপুরের এমপি, সাবেক পানি সম্পদ মন্ত্রী এনামুল হক শামীমের ভাই, সেই মেজর জেনারেল আমিনুল হক, তাকে মাত্র 3-4 দিন আগে এই আনসার ব্যাটালিয়নের মহাপরিচালক পদ থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা ইউনূস সরকারকে বহুবার বলেছি যে একে বাদ দিন। কারণ এ যখন কোটা আন্দোলন হয়, তখন এই মেজর জেনারেল আমিনুল হক তিনি বলেছিলেন যে এরা, এই কোটা আন্দোলনকারীরা বিএনপি জামাতের সন্ত্রাস। তো এই আমিনুল হককে যখন বাদ দিলেন, এই আমিনুল হক কিন্তু তার আগেই প্রচুর আনসারদের যে ইউনিফর্ম গুলো আছে, এগুলা তার কাছে হাজার হাজার তার গোপন জায়গায় জমা করে রেখেছে। এই ইউনিফর্ম গুলো আজকে যেই সব স্বল্প পরিচিত ছাত্রলীগ তাদেরকে বা যুবলীগ তাদের গায়ে দিয়ে তাদেরকে এখানে পাঠিয়েছে। এর ভিতরে আবার কিছু শর্টগান, এই আনসারদের হাতে শর্টগান, তারা এই শর্টগান দিয়ে ছাত্রদেরকে নির্বিচারে গুলি চালিয়েছে। পৃথিবীর কোন দেশে আছে এরকম যে দাবি আদায়ের জন্য, ভাই দাবি আদায়ের জন্য আসছে, ভালো কথা। দুপুরবেলা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে, সেখানে বলা হয়েছে সব দাবি দেওয়া মেনে নেওয়া হবে, এবং আনসারদের যে 2 বছর পর 6 মাস যে রেস্ট পিরিয়ড থাকে, ওই রেস্ট পিরিয়ডটা বাতিল করে দেওয়া হবে, ওই রেস্ট পিরিয়ড থাকবে না, বেতন বাড়ানো হবে, সব করা হবে, একটু সময় দাও, বনাটা যাক, কাকতি বিকতি করে। তখন তারা রাজি হয়ে চলে যাওয়ার পরে অদৃশ্য কোন একটা জায়গা থেকে সংকেত আসে যে চলে যাওয়া যাবে না। ওরা 3-4 হাজার লোক সচিবালয় চারপাশে, ওরা আবার ফিরে আসে, তারা সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে দেয়। ভিতরে হাজার হাজার মানুষ সচিবালয় চাকরি করে, নারী আছে, তারা কান্নাকাটি করতেছে যে আমাদের বাড়িতে সন্তান আছে, আমাদের সন্তানদেরকে ওই যে ইয়ারা পালে, ওই যে কেয়ার সার্ভিস আছে না, তারা এসে পালে, তারা চলে যাবে। অনেকে আছে আবার ওই দেওয়াল টপকিয়ে পালায়, মহিলা তো তাও পারে না, ভিতরে খাবার দাবার নাই, কিছু নাই, এভাবে সরকারকে জিম্মি করে রাখে। ইউনূস সরকারকে আমি বলবো, এটা কোনো কথা? আপনারা কেন এদেরকে এতটুকু করতে দিলেন? এখন এই ছাত্রলীগ এই আনসারের ড্রেস পরা ছিল, এবং আপনার এই ছাত্রলীগ, আপনারা জানেন যে কোটা আন্দোলনের সময় কিন্তু ছাত্রলীগ পুলিশের পোশাক পরে এই হামলা করেছে। এবং আমরা দেখলাম যে এরা এই ছাত্রলীগ করতো কি, তারা পুলিশের পোশাক পরে, তারা রান্দা হাতে, তারা সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে ভিড়ে তারা পিটাতো। পরে আবার তারা এই পোশাক চেঞ্জ করে ভালো হয়ে যেত, বলতো যে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নাই। আজকে ঠিক একইভাবে সেই ছাত্রলীগ আনসার হয়ে মাঠে নেমেছে, হাতে লাঠি, মাথায় হেলমেট, গায়ে আনসারের কাপড়, এবং সেই ফ্লাইং কিক। ছাত্রলীগ যেভাবে দূর থেকে ফ্লাইং কিক মারতো, মানে একদম দূর থেকে লাফ দিয়ে এসে আপনার পাশে লাথি মারবে, ঠিক একইভাবে এই আনসারগুলো ফ্লাইং কিক মারতেছে। আপনারা দেখবেন যে সিস্টেম কিন্তু একই। ছাত্রলীগ যেমন প্রথমে ঘিরে ফেলে, তারপর লাঠি মেরে মাটিতে ফেলে দেয়, তারপর লাঠি আর হকি স্টিক দিয়ে মারে, ঠিক একইভাবে এই আনসারগুলো ঠিক একইভাবে সাধারণ শিক্ষার্থীদেরকে মেরেছে। আপনি এখন ঢাকা মেডিকেলে যান, আপনি দেখবেন যে শত শত স্টুডেন্ট ওরা মেরেছে। ওরা দুপুর থেকে সচিবালয় ঘেরাও করে রেখেছিল, বলছিল যে দাবি মানা না হলে কাউকে বেরোতে দিবে না।
দাবি মানার পরে আবার বলতেছে যে প্রজ্ঞাপন জারি করা হবে। কিরে ভাই, সরকারি সরকারি যে আদেশ এটা কি হাতের মোয়া? যে এখনই বলল এখনই প্রজ্ঞাপন জারি করবে? তো এই হচ্ছে কি অবস্থা। এবং এই আনসার বিডিপির প্রধান একজন হচ্ছে ২ স্টার মেজর জেনারেল, সেনাবাহিনীর প্রধান তার ২ ধাপ উপরে। আর আরেকজন হচ্ছেন 4 স্টার জেনারেল। তো এরা কিন্তু এই সেনাবাহিনীর লোকরা কিন্তু এই আনসার বিডিপির প্রধান। আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর কিভাবে কিভাবে এই সেনাবাহিনীর লোকজন আগে এইভাবে গুম খুন এগুলো করেছে। এখন একটা কথা বলি, আনসার কিন্তু এখানে ২ টা। একটা হচ্ছে আনসার ব্যাটালিয়ন, কমব্যাট আনসার, তারা কিন্তু এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত না। কমব্যাট আনসার হয় তারা হচ্ছে ৬ মাস ট্রেনিং নিয়ে তারা আনসার হয়। আর এগুলি যে আনসার হচ্ছে, এগুলি হচ্ছে ছাত্রলীগের আনসার, যেগুলি একদিনের ট্রেনিং নেয়, জলপাই কালারের ড্রেস পরে। এগুলো যেই ছাত্রলীগের কোনো মেধা নাই, কোনো লেখাপড়া নাই, শুধু ওই মানে ছাত্রলীগ এবং মারামারি পারে, ওগুলিকে এই মেজর জেনারেল আমিনুল হক, আওয়ামী লীগের নেতা এই আমিনুল হক ৪৫,০০০ ছাত্রলীগের এই অকর্মণ্য পোলাপানগুলিকে এই আনসার বিডিপি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। তো এখন এই যে মেজর জেনারেল আমিনুল হক, এই আমিনুল হক তাকে ৫-৬ দিন আগে তাকে অপসারণ করছে এই আনসার ডিজি থেকে। অবিলম্বে তাকে গ্রেপ্তার করা হোক। কারণ এই যত সব কাজগুলো এগুলো সব সে করাচ্ছে। যখন দুপুরে দাবি মেনে নেওয়া হলো, তারপর তিনি আনসারদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা মাঠে থাকো, তোমরা যাবে না। এবং এই আমিনুল হকরা কিন্তু ষড়যন্ত্র করতেছেন। এখন দেখেন এই আনসার, তারপরে দেখবেন পল্লী বিদ্যুৎ অলরেডি ঘোষণা করেছে যে তারা এবার মাঠে নামবে। তারপর ওয়াসা, তারপর তিতাস, এরপর পেট্রোলিয়াম, তারপর পোর্ট, মানে একের পর এক এই রোড দখল করে, ওই রোড দখল করে, ইউনূস সাহেবের বাসা দখল করে, সচিবালয় দখল করে। সরকার আসছে মাত্র ২০ টা দিন। ১৫টা বছর কোথায় ছিলেন রে ভাই? ১৫টা বছর তো একটা দাবি দেওয়া নিয়ে কোনদিন মাঠে নামতে দেখি নাই। এখন এই ইউনূস সরকারের ২০ টা দিন আপনাদের এত দাবি দেওয়া কেন? এই আনসাররা রাস্তা বন্ধ করে রেখেছে, ত্রাণ ঢুকতে পারে না ভাই, ত্রাণ ঢুকতে পারে না। এখন সরকার যদিও সাধুবাদ জানাই, একটু আগে ডিএমপি ঘোষণা করেছে যে সচিবালয় এলাকায় এবং ডক্টর ইউনূসের বাসভবনের এদিকে কোন সভা সমাবেশ নিষিদ্ধ। এটা এত দেরিতে হুঁশ হলো আপনাদের? এত দেরিতে হুঁশ হলো? এখন সরকারের একটা নীতিগত অবস্থান কিন্তু নিতে হবে। যে কোনো সংগঠন যে কোনো দাবি দেওয়া তুলে রাস্তা আটকাবে, মানে মন চালিয়ে রাস্তা আটকাবে। আর সরকার বসে বসে আঙ্গুল চুষবে। যেই সংগঠন রাস্তা আটকায় সেই সংগঠনের একদম চেয়ারম্যান থেকে এজিএম পর্যন্ত সকল কর্মকর্তাকে একসাথে পদত্যাগ করিয়ে ডিবির হাতে তুলে দিতে হবে। যে সংগঠন আন্দোলন করবে, প্রত্যেকটা সংগঠনের যে চেয়ারম্যান আছে, ম্যানেজিং ডিরেক্টর আছে, সবাইকে পুলিশ গ্রেপ্তার করতে হবে। এভাবে গ্রেপ্তার করে ২ দিন ঝুলিয়ে রাখলে সব ঠিক হয়ে যাবে। তখন সচিবালয় ঘেরাও করার আগে ৪ বার চিন্তা করতে হবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি এগুলো কি বললেন? এইসব আন্দোলন করা তো গণতান্ত্রিক অধিকার। আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার হাসিনার সময় কইছিলেন। হাসিনার সময় তো সচিবালয়ের ১০০ মানে ১ মাইলের মধ্যে ঢুকতে পারতেন না। এবং এই আন্দোলন করলে ছাত্রলীগ দিয়ে পুলিশ দিয়ে পিটাতো। আমরা দেখেছি না? এর আগে যত আন্দোলন হয়েছে ছাত্রলীগ দিয়ে কিভাবে শাস্তা করা হয়েছে দেখেছি না আমরা? কিভাবে হাসিনা বিভিন্ন দাবিতে আন্দোলনকারীদের উপর কি মার মেরেছে। এই কোটা আন্দোলনকারীদেরকেই ধরেন না। এই কোটা আন্দোলনকারীদেরকে হাসিনা কিভাবে মেরেছে। এখন যেহেতু ইউনূস সরকার আসছে, গণতান্ত্রিক সরকার, একটু নিরীহ সরকার, এখন মানে সবাই লাই পেয়ে গেছে। একটা জিনিস মনে রাখবেন, গণতন্ত্র ভদ্রলোকের জন্য, এইসব চামারদের জন্য না, এসব ছাত্রলীগের জন্য না। এবং সব জায়গায় কিন্তু এই আওয়ামী লীগের বীর্য বসে আছে। এদেরকে যদি আপনারা ভালো ব্যবহার করেন, এরা কিন্তু আপনাদেরকে এগুতে দিবে না। যদি গণতন্ত্র না বোঝে, শুধু মায়ের হবে, মায়ের উপর কোনো ওষুধ নাই। এদেরকে এই যে মেজর জেনারেল আমিনুল হক, একে শুধু বরখাস্ত না, এদেরকে গ্রেপ্তার করতে হবে, পাসপোর্ট জব্দ করতে হবে, এদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে হবে। এগুলো করতে হবে, এগুলো সরকারের উচিত। এবং সরকার, এই যে ইউনূস সরকার চাইতেছে সবাইকে খুশি করতে। সরকার কিন্তু সবার খুশি মতো চলতে পারবে না। আমি ১ম দেখলাম যে আর এই আনসারদের জন্য এত ছাত্র গেল কেন? এটা তো ছাত্রদের কাজ নয়। তাহলে আর্মি থেকে শুরু করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কি? কেন স্টুডেন্টরা গেল? পরক্ষণে এই ভুলটা ভেঙে গেল যে এরা যেভাবে ছাত্রদের উপর আক্রমণ করেছে, এরা কিন্তু সেনাবাহিনীর উপরে গুলি চালিয়েছে। সুতরাং এই ছাত্র জনতা, সেনাবাহিনী সবাইকে কিন্তু একসঙ্গে এদের মোকাবেলা করা প্রয়োজন ছিল। এবং আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, দর্শক, ছাত্র জনতা, আজকে যারা আমার এই লাইভ শুনছেন, স্বৈরাচারী হাসিনার ষড়যন্ত্র যতদিন চলবে ততদিন ছাত্র জনতা রাজপথ ছেড়ে দিবেন না। ছাত্র জনতা শক্তি আজকে সবচেয়ে বড় কার্যকর শক্তি। এই ছাত্র জনতা শক্তি এত বড় যে আজকে আধা ঘন্টার ঘোষণায় ২০,০০০ ছাত্র রাজপথে নেমে এসেছে। এই বিকল্প আপাতত কিছু নাই এর। ছাত্র জনতা রাজপথে থাকবেন। আগামীকাল থেকে শাহবাগ, সচিবালয়, ইউনূস সাহেবের বাসভবন কেউ আর ঘেরাও করার শক্তি বা সাহস পাবে না। এবং যদি কেউ ঘেরাও করে তাদেরকে চরম শিক্ষা দেওয়া হবে। এবং আনসার সদস্য এরা না, দর্শক। যদি তাই হয়, আনসার সদস্যদের কি এতটুকু জ্ঞান নাই যে কখন কি দাবি করতে হবে, কোথায় দাবি করতে হবে, কার সাথে কি আচরণ করতে হবে? এবং এই যে আনসার সদস্যরা, এগুলো এমন ছাত্রলীগ যেগুলো লেখাপড়াও করে নাই, আবার কোনো কাজ করতেও আগ্রহী না। মানে সহজ কথা, এগুলো হচ্ছে বখাটে ছাত্রলীগ। এবং এগুলোকেই এই শেখ হাসিনা আনসার বানিয়েছে। তাদের বেতন কম, আবার তাদের আচার-আচরণ বেশিরভাগই খুবই জঘন্য। এবং তারা বিভিন্ন জায়গায় যতটা না ডিউটিতে থাকে, তারা ধরাকে সরা জ্ঞান করে। এবং তারা প্রায়শই আপনার কোনো নিয়ম কানুন মানে না। এবং গত কয়েকদিনে তারা যেভাবে মানে আচরণ করেছে, এটা কিন্তু খুবই বিব্রতকর এবং বিরক্তিকর। আজ তাদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হলেও
তারা কিন্তু তাদের সহিংস আন্দোলন চালিয়েছিল। সর্বশেষ কি হলো? সর্বশেষ তো ছাত্র জনতার প্রতিরোধের মুখে তোরা উলঙ্গ হয়ে ন্যাংটা হয়ে পলায়ন করলি। তাহলে হাসিনা পালালো, হাসিনার মন্ত্রীরা পালালো, হাসিনার এমপিরা পালালো, হাসিনার বিচারকরা পালালো, হাসিনার সচিবরা পালালো, হাসিনার পুলিশরা পালালো। বাকি আছে ওই আনসার, হাসিনার আনসাররাও পালালো, তা উলঙ্গ হয়ে দিগম্বর হয়ে। কত বড় লজ্জা! এই আনসার বাহিনী যে কত বড় লজ্জা এটা বুঝতে পেরেছে। এবং দেখেন, এই যে আনসাররা বিদ্রোহ করলো, এদের কিন্তু খুব দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জরুরি। আমি আপনাকে বলি, আনসাররা বিদ্রোহ করলে কিন্তু এর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এটা শেখ হাসিনা আইন পাশ করে গিয়েছেন, ওদের নেত্রী শেখ হাসিনা। আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাই, দেখি এখানে আছে কিনা। আছে এখানে স্ক্রিনশটটা? না, স্ক্রিনশটটা নাই। ওখানে লেখা ছিল যে আনসাররা বিদ্রোহ করলে শাস্তি মৃত্যুদণ্ড। এটা 2023 সালের নির্বাচনের আগে, সরি 2024 সালের নির্বাচনের আগে 2023 সালের ডিসেম্বরে এই আইনটা হাসিনা পাশ করেছিল। এবং তখন হাসিনা বলেছিল যে, মানে হাসিনা দেখছিল যে ছাত্রলীগ এত পরিমাণে ঢুকাইছে আনসারে, কাজেই হাসিনা চেয়েছিল যে আনসারের ক্ষমতা বাড়াতে। এবং সেই অনুযায়ী হাসিনা কিন্তু সংসদে একটা বিল এনেছিল, সংসদে আলোচনা করেছিল যে আনসার বিডিপিকে পুলিশের মতো ক্ষমতা দেওয়া হবে, গ্রেপ্তার করতে পারবে, গুলি করতে পারবে, মারতে পারবে। তখন কিন্তু পুলিশের ব্যাপক প্রতিরোধের মুখে আনসারদেরকে শেখ হাসিনা এই ক্ষমতাটা আর দেয়নি। কারণ পুলিশ বলেছে যে যদি আনসারদের ক্ষমতা আমাদের মতো হয় সেটা আমাদের জন্য অপমানজনক। এই কারণে শেখ হাসিনা শেষ পর্যন্ত পিছিয়ে আসে। কিন্তু হাসিনার খুব চিন্তা ছিল যে আনসারদেরকে সে সুবিধা দিবে, কারণ আনসারদের ভিতরে ছাত্রলীগ টইটুম্বুর। কিন্তু পরবর্তীতে আর দেওয়া হয়নি। এবং এই আনসাররাও কিন্তু পুলিশের সঙ্গে থেকে থেকে এই কোটা আন্দোলনকারীদের বুকে গুলি চালিয়েছে। আজকে কোথায়? আজকে এদিকে আনসার, এদিকে পল্লী বিদ্যুৎ, এদিকে অমুক কোম্পানি সব দাবি দাওয়া নিয়ে আসছে। ভাই, আপনারা কোটা আন্দোলনের সময় কইছিলেন? কোটা আন্দোলনের সময় হাজার হাজার শিক্ষার্থী আনসার সদস্যের নামে, তাদের দাবি দাওয়া পূরণের নামে দেশে একটা অস্থিতিশীল এবং অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা হবে, এটা আমরা বুঝতে পারছিলাম। স্পেসিফিকলি যদি বলি, সরকার গঠন মানে ডক্টর ইউনূসের সরকার গঠন করার ৩-৪ দিনের মধ্যেই তারা ধাপে ধাপে রাস্তায় নেমে নানা ঝামেলা শুরু করেছিলেন। সেই ঝামেলা যে একটা পর্যায়ে এখানে আসবে আমরা বুঝতে পারছিলাম। এবং গতকাল সারাদিন এবং বিশেষ করে রাত পর্যন্ত যা গড়ালো তাতে এটা খুব স্পষ্ট একটা বাজে ধরনের সংকট তৈরির চেষ্টা ছিল। সফল হয়নি সেটা শেষ পর্যন্ত। কিন্তু যেভাবে এটা হলো, যেভাবে আমরা ম্যানেজ করলাম, এভাবে ম্যানেজ করায় আমি কিছু আশঙ্কা দেখি, সেগুলো নিয়ে কথা বলতে চাই। কিন্তু এটা যে একটা চক্রান্ত, এটা নিয়ে আমাদের কারোর নিশ্চয়ই কোনো রকম ন্যূনতম কোনো কনফিউশন থাকার কারণ নেই। আমরা জানি, এটা পরে পত্রপত্রিকায় এসছে, খুব আলোচিত একটা বিষয়। 1991 সালে শেখ হাসিনা যখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির কাছে পরাজিত হন নির্বাচনে, এরশাদ পতনের পর, শোনা যায় আওয়ামী লীগ নাকি তাদের মন্ত্রিসভাটা রীতিমতো গঠন করে বসেছিল, কিন্তু তারা হেরে গিয়েছিল। এতই তারা শকড হয়, শেখ হাসিনা প্রকাশ্যে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, এই সরকারকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না। শেখ হাসিনা আসলে ক্ষমতায় না থাকলে কাউকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেবেন না। দিস ইজ হার অ্যাটিটিউড। আর 91 শেখ হাসিনার সাথে 2024 সালের শেখ হাসিনার আকাশ পাতাল পার্থক্য আছে। সে সময়ও তিনি ন্যূনতম ছিটে ফোটা যতটুকু মানুষ ছিলেন, যতটুকু গণতান্ত্রিক মন মানসিকতা ছিল, তার কিছুই আর অবশিষ্ট নেই। আপাদমস্তক হিউব্রিস সিনড্রোমে আক্রান্ত একজন ভয়ঙ্কর মাফিয়া শাসক। ফলে তাকে যখন ক্ষমতার থেকে ছেড়ে পালাতে হয় ভারতে, বিরাট সক্ষমতা দেখানো, বিরাট পাওয়ারফুল নেতা অ্যাটিটিউড দেখানো শেখ হাসিনাকে যখন পালাতে হয়, তার ইগো হার্ট হয়। সুতরাং তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন যেভাবেই হোক এই সরকারকে ডিস্টেবিলাইজ করা যায়। আর যেটা হয় সেটা হচ্ছে, শেখ হাসিনা চাইবেন তার সাথে তার প্রভু ভারত তো আছেই, এবং উনি এখনো সেই দেশের মাটিতে বসে আছেন। সুতরাং একটার পর একটা চেষ্টা হবে কিভাবে কতটা সংকটে এই সরকারকে ফেলা যায়। সেই চেষ্টাটাই ক্লিয়ারলি হয়েছে, এতে কোনো রকম কোনো সন্দেহের কিছু নাই। এই যে একটার পর একটা গ্রুপ, এটা শুধু না, আরো বিভিন্ন রকম গ্রুপ মাঠে নামছে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার সাথে সাথে। আমাদের বুঝতে বাকি থাকে না এদের উদ্দেশ্য কি। একটা সরকার ক্ষমতায় এসছে, যে সরকার ইভেন স্বাধীন হবার পরও আমাদের দেশের থানাগুলো থেকে পুলিশ পালিয়ে যায় নাই। এরশাদের সময় তো নাই, একটা পুলিশ ছিল না এই দেশে দিনের পর দিন। এখনো পুলিশ দায়িত্বে আসার পরও সেই অর্থে তার পূর্ণ সক্ষমতা নিয়ে কাজ শুরু করতে তারা পারেনি নানা রকম কারণে। সেরকম একটা সরকারের 2 সপ্তাহ যেতে না যেতেই এই পরিস্থিতি তৈরি করা। আর এই দাবি দাবার নামে এগুলো তো শুরু হয়েছে দায়িত্ব নেওয়া 2-3 দিনের মধ্যে থেকেই। ফাজলামও আমরা বুঝি, এবং একটা সীমা থাকা দরকার আছে। নানান রকমভাবে এগুলো চলছে। যে সরকারটা মাত্র এসছে, তাদের কাছে দাবি দেওয়া জানানো এবং কেন জানানোর চেষ্টা, যে সরকারের পায়ের নিচে এখনো খুব শক্ত মাটি নেই। শক্ত মাটি এই অর্থে যে প্রশাসন, জনসমর্থনের শক্ত মাটি আছে। এটা একটা মারাত্মক রকম ক্ষয়ক্ষতি হওয়ার, মারাত্মক রকম রক্তপাতের মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থানে গঠিত সরকার। এই রাষ্ট্রের সবাই এর সাথে আছে, আওয়ামী লীগের হয়ে হালুয়া রুটি খাওয়া লোক এবং তাকে ক্ষমতায় থাকতে সাহায্য করা সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজন ছাড়া সবাই আছে। কিন্তু যে মাটি নাই বলতে যে একটা রাষ্ট্রযন্ত্র আছে, তার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এখনো পুরোপুরি হয়ে ওঠেনি। ফলে তাকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা সবাই করছেন।
ডক্টর ইউনূস গতকালই তার প্রথম ভাষণ দিয়েছেন, সেটা নিয়ে আমি আলাদাভাবে বিস্তারিত অ্যানালাইজ করবো। ইনফ্যাক্ট আনসারের ঘটনাটা না হলে হয়তো এখনই সেই ভিডিওটা দিতাম, কিন্তু আমি আবার পরে দিচ্ছি সেটা। কিন্তু ওখানে উনি একটা খুব সুন্দর কথা বলেছেন এই দাবি দাওয়া চাওয়া নিয়ে। বলছেন একটা সরকার যখন আসে, দীর্ঘদিন এই দেশে যখন মানুষের ম্যান্ডেটহীন সরকার ছিল, যারা জনগণের কথা শোনেনি, সেই সময় মানুষের মধ্যে নানা রকম অপ্রাপ্তির বোধ, বঞ্চনা হতে পারে, এটা সম্ভাবনা আছে এবং সেটা জানানোও যাবে নতুন সরকারকে। কিন্তু উনি বলছেন সেটা এখনই এভাবে রাস্তা বন্ধ করে না। তিনি বলছেন যে এগুলো তারা লিখিতভাবে দিক, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হোক, তারপর হবে। কিন্তু না, সেটা কেউ শুনলেন না, শুনবেন না। এরকম ম্যাসিভ কাণ্ড ঘটাতে যাচ্ছেন। আজ যা হলো, সেখানে আমরা মিস্টার সার্জিসের বক্তব্য শুনলাম। ওই ঘটনার পর সার্জিস কথা বলেছেন, উনি খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। আমরা নিউজও পেয়েছি সেটা হচ্ছে আনসাররা যখন আজকে সচিবালয় ঘেরাও করছেন, দীর্ঘ একটা সময় তারা সচিবালয় পুরো ঘেরাও করে রেখে দিয়েছেন, সচিবালয় থেকে কাউকে বের হতে দেননি। ওর মধ্যে উপদেষ্টারা তো ছিলেনই, এই আন্দোলনের সমন্বয়করা ছিলেন, এবং একজন সমন্বয়ক যারা হাসনাতকে আমরা আহত হতেও দেখেছি। আর অন্য কোনো কর্মকর্তা কর্মচারী কেউ বেরোতে পারেন। এই পরিস্থিতি যখন হয়, তখন আনসারদের একটা প্রতিনিধি দল যায়, তারা আলোচনা করে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে। তাদের দিক থেকে দাবি দেওয়া, প্রাইমারিলি যেসব যৌক্তিক দাবি আছে সেগুলোর সরকারের পক্ষ থেকে মেনে নেওয়ার কথা যখন হয়, সবই ঠিকঠাক আছে। এরপরও কিন্তু তারা জায়গা ছাড়েনি এবং একটা পর্যায়ে পরিস্থিতি পাল্টে যায়, এবং সেই ম্যানেজমেন্টটা নিয়ে আমার প্রশ্ন আছে। কিন্তু এদেরকে নিয়ে এরা কারা এবং এরা কী করছে, এটা নিয়ে খুব চমৎকার একটা স্টেটাস দিয়েছেন জুলকারনাইন সায়ের ভাই। আমরা তাকে চিনি, মানে বাংলাদেশের এই মাফিয়া আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যারা খুব চমৎকার কঠোর লড়াই করেছেন, খুব সামনে থাকা মানুষদের একজন। তার অনেকগুলো অনুসন্ধানী রিপোর্ট যিনি পার্ট ছিলেন আমরা খুব ভালো মতো জানি। সায়ের ভাই লিখছেন, আনসার বাহিনীর নাম ব্যবহার করে যারা তথাকথিত আন্দোলন শুরু করেছিল, এরা মূলত অঙ্গীভূত আনসার সদস্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে বিগত 15 বছরে প্রায় 42,000 অঙ্গীভূত আনসার নিয়োগ পেয়েছেন, যার বেশিরভাগ সদস্যই গোপালগঞ্জ ও এর আশেপাশের জেলার বাসিন্দা এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। আমরা এটা ধারণা করছিলাম, উনি খুব চমৎকারভাবে এটা জানাচ্ছেন। ব্যাটালিয়ন আনসার সদস্যরা যারা রাষ্ট্রের অন্যান্য নিরাপত্তা সংস্থার সাথে দায়িত্ব পালন করছেন, তাদের সাথে এই অঙ্গীভূত আনসারদের এক করে দেখার কোনো সুযোগ নেই। তারা কোনো আন্দোলনের সাথে যুক্ত। তারা ব্যাটালিয়ন আনসার যারা মূলত আইন শৃঙ্খলা রক্ষার কাজ করে, তারা এর সাথে নেই। এগুলো অঙ্গীভূত আনসার এবং যারা মূলত গোপালগঞ্জ এলাকার লোক। বিশ্বস্ত গোয়েন্দা সূত্র মারফত জানা গেছে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক ডিজি মেজর জেনারেল একেএম আমিনুল হকের পরোক্ষ উস্কানিতে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে অঙ্গীভূত আনসার সদস্যদের লেলিয়ে দেওয়া হয়েছে। এই ডিজি, আমি যদি ভুল না করে থাকি, আওয়ামী লীগের নেতা, ছাত্রলীগের নেতা এনামুল হক শামীম, যিনি গত ডামি সরকারের মন্ত্রীও ছিলেন, তার ছোট ভাই। বাংলাদেশ সেনাবাহিনীতে আমিনুল হকের মতো কমপক্ষে আরও 5 জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা রয়েছেন, যারা প্রতিনিয়ত বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উৎখাতের ষড়যন্ত্রে সক্রিয় রয়েছেন এবং এখনও হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের পরামর্শে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে চলছেন। আনসার সদস্য আন্দোলন ব্যর্থ হওয়ার পর এরা পল্লী বিদ্যুৎ সংস্থার কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি শুরু করে সরকারকে অস্থিতিশীল করার প্রয়াস চালাতে পারে বলেও সূত্রটি দাবি করেছে। ভেরি ইন্টারেস্টিং। একটার পর একটা আসতেই থাকছে এবং খুব চমৎকারভাবে উনি কারণটা বলেছেন। আমরা বুঝতে পারি ব্যাপারগুলো আসলে এই রকম কিছুই ঘটছে। এখন এখানে ম্যানেজমেন্ট নিয়ে একটু বলি। আনসাররা, আমি ভুল না করলে ডক্টর ইউনূস তার দায়িত্ব গ্রহণের 3-4 দিনের মাথাতেই প্রথম তারা শুরু করে দিয়েছেন রাস্তায় দাঁড়ানোর। হাইকোর্টের ওখানে দাঁড়িয়েছেন, প্রথম সংখ্যা এত বেশি ছিল না, ধাপে ধাপে তাদের সংখ্যা বেড়েছে। সুতরাং এই তথ্য আমাদের কাছে পাওয়া দরকার ছিল, আমাদের বোঝা দরকার ছিল যেটা ধাপে ধাপে আরও খারাপের দিকে যেতে পারে। প্রশ্ন হচ্ছে, আমরা কি প্রস্তুত ছিলাম? একেবারেই কি প্রস্তুত ছিলাম? আরও যদি পাল্টা প্রশ্ন করি, আরও কিছুটা স্পর্শকাতর প্রশ্ন, দেশে অনেকগুলো সামরিক বেসামরিক গোয়েন্দা সংস্থা আছে, তারা কি যথেষ্ট তথ্য দিয়েছে যে আজ এই ঘটনা ঘটতে পারে? আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের চিফ থেকে হয়তো সরাতে পারবো, কিন্তু উল্লেখযোগ্য অংশ আওয়ামী লীগের লোকজন রয়ে গেছে। চ্যালেঞ্জ ইজ ভেরি হাই, কিন্তু কাজটা অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে। কেন বলছি? আজকে যখন সবাইকে অবরুদ্ধ করে ফেলা হলো, তখন জনাব হাসনাত একটা স্টেটাস দিয়েছেন, সবাইকে ছাত্রদেরকে টিএসসিতে আসতে বলেছেন। সেখান থেকে পরে তারা অনেকেই সেই মন্তব্যটাকে ছড়িয়ে দিয়েছেন, সেই স্টেটাসকে নিজেরাও বলেছেন। সবাই মিলে একত্র হয়ে পরে তারা গেছেন এবং তারা ওখানে চাপ দিয়ে ছাত্রদের হাতে লাঠি সোটা সহ ভিডিও আছে, তারা গেছেন, গিয়ে চাপ দিয়ে তুলে দিয়েছেন। আমি এই দৃশ্যটাকে ব্যক্তিগতভাবে পজিটিভলি দেখি না। একটা রাষ্ট্রীয় বাহিনী তার যাবতীয় কাজ করবে। কাপড় পরে যারা সরকারের বিরুদ্ধে ঘেরাও কর্মসূচি দিয়েছে, তাদের সবাইকে চিহ্নিত করে মিউটিনিয়ার হিসেবে বিচারের মুখোমুখি করতে হবে এবং জরুরি ভিত্তিতে। তারা জানতো ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই সিচুয়েশনটাকে বিব্রত করা রাষ্ট্রকে এবং সরকারকে করবার জন্য তারা বেছে নিয়েছে। মনে রাখবেন, যদি আনসারের বিষয়টা আপনারা ডিসাইসিভলি ডিল না করেন, কদিন পর দেখবেন যে পুলিশ কাপড় পরে রাস্তায় মিছিল করতে আসতেছে, কদিন পরে দেখবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা কাপড় পরে মিছিল করে আসতেছে, কদিন পরে দেখবেন যে র্যাবের সদস্যরা সশস্ত্র কাপড় পরে মিছিল করতে আসতেছে, এপিবিএন এর সদস্যরা আসবে, সোয়াত আসবে, সিআরটি আসবে, সবাই আসবে এবং সবাই অস্ত্র নিয়ে বের হবে। কদিন পরে দেখবেন দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে যদি আপনারা এগুলো হ্যান্ডেল করতে না পারেন। বেশ কয়েকজন ছাত্র গুলিবিদ্ধ হয়েছে, এটা বের করা দরকার কোত্থেকে সেই গুলিগুলো আসছে।
আমরা ধারণা করছি ইদার ছাত্রলীগ যুবলীগের লোকজন ওখানে ছিল ভিতরে, যারা উস্কানি দেওয়ার জন্য এই গুলি করেছে, অথবা কোনো আনসার সদস্যের কাছে শটগান হয়তো ছিল। ব্যাটালিয়ন কমান্ডার থেকে শুরু করে আনসারের লিডারশিপে যারা আছেন অলমোস্ট সবাই হলো সাবেক ছাত্রলীগ নেতা এবং অথবা মাইনরিটি কমিউনিটি সদস্য। এরা সবাই মিলে পরিকল্পিতভাবে এই উস্কানিটাকে দেবার চেষ্টা করেছে। এবং আপনারা দেখেছেন জুডিশিয়াল একটা কু হওয়ার চেষ্টা হয়েছিল 2 সপ্তাহ আগে প্রধান বিচারপতির নেতৃত্বে সকল বিচারপতিরা মিলে। ঠিক একইভাবে আমরা দেখলাম গত 2 সপ্তাহ থেকে আনসারদের মাধ্যমে একটা কু করার চেষ্টা করা হয়েছে। ফাইনালি গতকালকে তারা সচিবালয় ঘেরাও করেছে, কারণ তারা জানতো ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই সিচুয়েশনটাকে বিব্রত করা রাষ্ট্রকে এবং সরকারকে করবার জন্য তারা বেছে নিয়েছে। বাট সাকসেসফুলি আমাদের ছাত্র জনতা এই ষড়যন্ত্র যেটা ছিল সেটাকে রুখে দিয়েছে, প্রতিহত করে দিয়েছে। আমরা সরকারকে বলবো, অন্তর্বর্তীকালীন সরকারকে এবং রেলেভেন্ট অ্যাডভাইজার যারা আছেন তাদের বিবেচনা করা দরকার যে আপনারা কোথায় কোথায় ভুল করেছেন। একটা ডিসিপ্লিন ফোর্স কাপড় পরে মিছিল মিটিং করতে পারে কিনা, পুলিশ মিছিল করতে পারে কিনা, সশস্ত্র বাহিনীর সদস্য মিছিল করতে পারে কিনা, সিভিলিয়ানরা যারা সাধারণ মানুষ বেসামরিক লোক তারা মিছিল মিটিং করার অধিকার রাখে, তারা ব্যানার নিয়ে আন্দোলন করতে পারে। কোনো ডিসিপ্লিন ফোর্স সিস্টেমের বাইরে গিয়ে মিছিল মিটিং করতে পারে না তাদের কাপড় পরে। এটা মিউটিনি, এটা বিদ্রোহ, এটা আইন অমান্য করেছে। তাদের যে আনসার অ্যাক্ট আছে 1995, এই 95 আইনের ধারায় তারা বিদ্রোহ করেছে এবং এই কাপড় পরে যারা সরকারের বিরুদ্ধে ঘেরাও কর্মসূচি দিয়েছে তাদের সবাইকে চিহ্নিত করে মিউটিনিয়ার হিসেবে বিচারের মুখোমুখি করতে হবে এবং জরুরি ভিত্তিতে। মনে রাখবেন, যদি আনসারের বিষয়টা আপনারা ডিসাইসিভলি ডিল না করেন, কদিন পর দেখবেন যে পুলিশ কাপড় পরে রাস্তায় মিছিল করতে আসতেছে, কদিন পরে দেখবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা কাপড় পরে মিছিল করে আসতেছে, কদিন পরে দেখবেন যে র্যাবের সদস্যরা সশস্ত্র কাপড় পরে মিছিল করতে আসতেছে, এপিবিএন এর সদস্যরা আসবে, সোয়াত আসবে, সিআরটি আসবে, সবাই আসবে এবং সবাই অস্ত্র নিয়ে বের হবে। কদিন পরে দেখবেন দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে যদি আপনারা এগুলো হ্যান্ডেল করতে না পারেন। তাহলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আপনাদের কপাল ভালো, আল্লাহ শুকরিয়া আদায় করেন, খুব অল্পতে এই বিদ্রোহ থেকে আপনারা বেঁচে গেছেন। এবং আনসারদের কিন্তু শটগান আছে এবং আপনারা জানেন যে তারা শটগান নিয়ে বের হইতো সিচুয়েশনটা অনেক বেশি রক্তাক্ত হইতে পারত। তারপরে আমরা দেখেছি সচিবালয়ে বেশ কয়েকজন ছাত্র গুলিবিদ্ধ হয়েছে। এটা বের করা দরকার কোত্থেকে সেই গুলিগুলো আসছে। আমরা ধারণা করছি ইদার ছাত্রলীগ যুবলীগের লোকজন ওখানে ছিল ভিতরে, যারা উস্কানি দেওয়ার জন্য এই গুলি করেছে, অথবা কোনো আনসার সদস্যের কাছে শটগান হয়তো ছিল। সেটা তদন্তর ভিত্তিতে ইনসাফের সাথে বিচার করে এই সিচুয়েশনটাকে সিরিয়াসলি হ্যান্ডেল করা দরকার, যেন কোনো ডিসিপ্লিন ফোর্স কাপড় পরে অস্ত্র নিয়ে অথবা না নিয়ে রাস্তায় আসতে না পারে। আনসাররা আপনার আন্দোলন করছে। আনসার বিষয়টা একটু আমাদের কাছে একটু মানে অগোছালো একটা ব্যাপার। এটা ব্রিটিশ আমল থেকে চলমান একটা প্রতিষ্ঠান। এটা একসময় ব্রিটিশ আমলে হোম গার্ড বলে পরিচিত ছিল। যখন পাকিস্তান হয়ে যায় তখন 1948-এ এটাকে নাম পরিবর্তন করা হয়। পরবর্তীতে এটাকে আপনারা দেখবেন জিয়াউর রহমানের সময় 2টা আলাদা টিম করা হয়। সেটা হচ্ছে ভিলেজ ডেভেলপমেন্ট টিম, আরেকটা হচ্ছে ভিলেজ ডিফেন্স টিম, আরেকটা হলো টাউন ডিফেন্স টিম, মানে গ্রাম প্রতিরক্ষা বাহিনী, শহর প্রতিরক্ষা বাহিনী। তখনকার আপনার সীমান্তে প্রচুর ভারতের মদদে কাদের সিদ্দিকী থেকে শুরু করে দেশের আওয়ামী কিছু যে বেঈমান ছিল, জাতীয় গাদ্দার ছিল, তারা বাংলাদেশের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে লিপ্ত ছিল। গ্রামে গঞ্জে আমাদের সীমান্তে শত শত নাগরিককে হত্যা করেছে ওই বাহিনীগুলো। এটার প্রোটেকশনের অংশ হিসেবে তখন জিয়াউর রহমান সাহেব এই গ্রাম প্রতিরক্ষা বাহিনী করেন। শহরেও একইভাবে করা হয়েছিল। পরবর্তীতে আইনের মধ্য দিয়ে সেটা আনসারের সাথে এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী একীভূত করে ফেলা হয়। বর্তমানে এই সবটুকু মিলায়ে আনসারের সদস্য হচ্ছে প্রায় 61 থেকে 62 লক্ষ। এর ভিতরে অনেকগুলো চুক্তিভিত্তিক নিয়োগ আছে। এর ভিতরে ধরেন 70,000-এর মতো আছে যারা আনসার সদস্য, যারা পার্মানেন্ট স্টাফ না। তাদের চুক্তিটাই হচ্ছে একটা অস্থায়ী 3 বছর মেয়াদী চুক্তি। এই চুক্তিতে কি থাকে, তাদেরকে 6 সপ্তাহ থেকে 3 মাসের একটা প্রশিক্ষণ দেওয়া হবে রাষ্ট্র, তাদেরকে একটা অস্ত্র দেবে এবং একটা আইডি কার্ড দেবে। তাদেরকে যে কোনো কোম্পানি, সরকারি, বেসরকারি, থানা, টিএনও অফিস তাদেরকে হায়ার করতে পারবে, ভাড়া করতে পারবে। এই বিনিময়ে তাদেরকে থাকার জায়গা দিতে হবে, খাওয়ার জায়গা দিতে হবে, খরচ দিতে হবে, তাদেরকে অস্ত্র রাখার জায়গা দিতে হবে, আর তাদেরকে দৈনিক 540 টাকা বেতন দিতে হবে। এটা হচ্ছে তার চুক্তি। এই 70,000-এর মধ্যে অলরেডি 55,000 লোক ইতিমধ্যে বিভিন্ন ফর্মে চাকরিতে আছে। বাকি 15,000 লোক হচ্ছে এখন বিশ্রামে আছে। এটাকে বলে বিশ্রাম পিরিয়ড। প্রত্যেক 3 বছর পর পরে ওনারা বিশ্রামে চলে যেতে হয়। ওই সময় বাকিরা যারা অ্যাভেলেবল থাকেন তাদেরকে আবার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। অতএব এই আনসারদের রাষ্ট্র কোনো অন্যায্য আচরণ করেছে, তাদের প্রতি কোনো বৈষম্য করেছে এমনটা বলবার অথবা দাবি করবার কোনো সুযোগ নেই। তারা যে আন্দোলনটা করেছে এটা খুবই অন্যায্য এবং অযৌক্তিক একটা আন্দোলন। এটার সাথে তাদের চুক্তির সাথে কোনো সম্পর্ক নাই। আমরা ভিতরে খোঁজখবর যেটা যতটুকু জেনেছি, এটা পরিচ্ছন্নভাবে একটা উস্কানি দেওয়া ছিল। আপনারা জানেন কয়েকদিন আগ পর্যন্ত আনসারের প্রধান ছিল আওয়ামী লীগের এমপি মন্ত্রী ছিল, ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীমের বড় ভাই। তাকে গত 1-2 সপ্তাহ আগে মাত্র এখান থেকে সরানো হয়েছে। ব্যাটালিয়ন কমান্ডার থেকে শুরু করে আনসারের লিডারশিপে যারা আছেন অলমোস্ট সবাই হলো সাবেক ছাত্রলীগ নেতা। পদার্থ অবৈধ স্বৈরাচারকে যে কোনো মূল্যে ক্ষমতায় রাখার যে আয়োজন, এই আয়োজনের এক্সেপশন হিসেবে কনস্টিটিউশনের আর্টিকেল 43 ড্রাফট করা হয়নি। অতএব এনটিএমসি যা করেছে, জিয়াউল হাসান যা করেছে, তারেক আহমদ সিদ্দিকী যা করেছে, ডিজিএফআই, এনএসআই, এসবি থেকে শুরু করে ডিবি, যারা গুম খুন প্রত্যেকটা ঘটনার সাথে জড়িত কোনো না কোনো ফর্মে, তাদের এটা হচ্ছে আমাদের দেশের আইন, স্বাধীনতার ঘোষণাপত্র এবং সংবিধান, প্রত্যেকটার সাথে একটা সাংঘর্ষিক জায়গা ছিল।
প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও ফুটেজ আপনারা দেখলেন এবং সকলের কথাগুলো শুনলেন। আশা করি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে। গতকাল সচিবালয় ঘেরাও করেছিল যে আনসার বাহিনী, তাদের পিছনে আসলে কলকাঠি কারা নেড়েছিল। ইতিমধ্যে কিন্তু দিনে দিনে সব কিছু প্রমাণ হয়ে যাচ্ছে। আশা করি সবই প্রমাণ হবে। আসলে আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে, সাবধানে থাকতে হবে। এখন পর্যন্ত কিন্তু অনেক লোক লুকিয়ে লুকিয়ে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আরও নষ্ট করার চিন্তা ভাবনা করছে। এদিক থেকে আমাদের একটু সাবধান সতর্ক থাকতে হবে। তবে শিক্ষার্থীরা যেভাবে সাবধান সতর্ক রয়েছে ভাই, আমার বিশ্বাস তারা যেভাবেই ষড়যন্ত্র করুক না কেন, কোনোভাবেই কিন্তু তারা আসলে কুলাই উঠতে পারবে না। এক এক করে কিন্তু তাদের সকল কিছু ব্যর্থ হয়ে যাচ্ছে। আর এটাই স্বাভাবিক, কারণ শিক্ষার্থীরা এবার বুঝে গেছে যে তারা আসলে কোন প্যাসে আসলে খেলতে চাচ্ছে। এতদিন তো তারা বলছে খেলা হবে, মূলত পক্ষে আসলে তারা মাঠেই আসলো না, আগেই খেলা শেষ। কিন্তু শিক্ষার্থীরা অলরেডি বুঝে গেছে যে কিভাবে খেলতে হয়। তো ভাই, দাদাবাবুদের মানে দোসররা যারা আছেন তারা একটু সাবধানে থাকবেন। আপনারা খেলতে আসতেছেন মাঠের বাইরে থেকে, তো একটু এরে ওরে প্লেয়ারে ধাক্কা দিয়ে বলতেছেন এইভাবে খেল সেইভাবে খেল। যদি আপনাদের এতই শখ হয় মাঠে একটু নেমে এসে খেলেন, দেখেন ফুটবল শট এনে কাক কয় সেটা আপনারা দেখতে পাইবেন। তাই ষড়যন্ত্র থেকে ভাই আপনারা দূরে থাকেন, এখনও সময় আছে, আপনারা ভালো হয়ে যান। বোঝেন নাই ভাই আমার কথা? আমাদের দেশটা ভালোভাবে চলতে দেন। দেশের অবস্থা খুবই ভয়াবহ, বন্যায় তলিয়ে যাচ্ছে। ওদিকের মানুষ দাদা বাবুরা আমাদের দেশটা তলায় দেওয়ার জন্য সবগুলো ফারাক্কাবাদের গেট খুলে দিছে। আল্লাহর কাছে সাহায্য চান, আর সাহায্য মানুষের জন্য নিজেদের পক্ষ থেকে যা পারেন করেন। 10 টাকা 20 টাকা যা পারেন করেন, আল্লাহ সাহায্য করবে। তো ভিডিওটি এ পর্যন্ত আমি আর কথা বাড়াবো না। সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন, আশা করি ফলো করবেন। যারা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।